আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। সাম্প্রতিককালে ইন্ডিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যের অংশে উনি বলেছেন যে বাংলাদেশিদেরকে যারা অনুপ্রবেশ করবেন তাদেরকে যেন উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। উনি সাম্প্রতিককালে 20শে সেপ্টেম্বর ঝাড়খণ্ডে গিয়েছিলেন। সেখানে উনি সেখানকার স্থানীয় অধিবাসীদের উদ্দেশ্য করে সেই কথাটি বলেছিলেন। আমরা জানি যে সেই অঞ্চলে বিজেপি ভবিষ্যতে জয়লাভ করতে চায়, বর্তমানে জয়লাভ করতে পারছে না। ওখানে যেই দলগুলি বর্তমানে ক্ষমতায় আছে তাদের প্রতি উনি আসলে বিরোধিতা প্রসঙ্গে এই কথাটি উল্লেখ করেছেন। উনি বলতে চেয়েছেন যে বাংলাদেশিরা যখন ওখানে যায় সেখানকার স্থানীয় যে রাজনৈতিক দলগুলি আছে বিজেপি ছাড়া অন্যান্য, তাদের ফেভারে যায় বলে ওনারা জয়লাভ করতে পারেন না। কিন্তু ওনাদের দল যদি জয়লাভ করে তাহলে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য উনি এই ব্যবস্থা রেখেছেন। বিষয়টি হলো যে এখন তো আসলে নতজানু পররাষ্ট্রনীতির বাংলাদেশ নাই, এ এক নতুন বাংলাদেশ। বাংলাদেশ তো এখন প্রতিবাদ করবে। অমিত শাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আরএসএস সঙ্গের রাজনৈতিক শাখা বিজেপির উনি ক্ষমতাসীন দলের একজন স্বরাষ্ট্রমন্ত্রী। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কি আসলে এই ধরনের উস্কানিমূলক হতে পারে? কূটনৈতিক কিছু ভাষা তো আছে। উনি যখন একটা জাতিকে উদ্দেশ্য করে বা একটা দেশকে উদ্দেশ্য করে কিছু বলবেন, তাহলে ওনার তো মুখের লাগাম টেনে ধরতে হবে। উনি যেই ভাষাটি ইউজ করেছেন তা প্রতিটি বাঙালির জন্য বা বাংলাদেশিদের জন্য এই বিষয়টা কিন্তু যথেষ্ট অপমানজনক। আমরা একসময় একই দেশে ছিলাম, ভারতীয় উপমহাদেশের নাগরিক ছিলাম, এখন বর্তমানে কাঁটাতার। একসময় এদেশের মানুষ ভারতে, ভারতের মানুষ বাংলাদেশে পাসপোর্ট ভিসা ছাড়াই সহজেই যাতায়াত করত। আমরা সেই কালচার থেকে ধীরে ধীরে সরে এসেছি। এখন পাসপোর্ট লাগে, ভিসা লাগে। এখন কাঁটাতারের বেড়া আছে, ওপারে বিজিএফ আছে, বাংলাদেশি দেখলেই গুলি করে মারতে পারে। কিন্তু এই ধরনের কুরুচিপূর্ণ, উস্কানিদাতা, উস্কানিমূলক এই ধরনের বক্তব্য দেওয়ার মানে কি? উনি আসলে বোঝাতে চান যে উনি বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের জনগণকে কেয়ার করেন না, যা খুশি বলা যায়, আর বাংলাদেশিদের উদ্দেশ্যে যা কিছু কথা বলা যায়। এখন কথা হলো, সকল বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকেই আপনারা পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে করে ঝুলিয়ে রাখেন? কই, যাদের তো অর্থ আছে, বিত্ত আছে, রাজনৈতিকভাবে পলায়নকারী, তাদেরকে তো ঠিকই আপনারা কিছু ডলারের লোভে তাদেরকে তো খুব জামাই আদরে রাখতেছেন, আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। যদি না দিচ্ছেন তাহলে আমাদের দেশ থেকে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী কিভাবে ভারতে চলে যায়? ওনারা যদি ভালো কিছু করে থাকেন, ভালো কথা। ওনারা যদি খারাপ কিছু করে থাকেন তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার হবে। তাহলে ওনাদেরকে কিভাবে আপনারা আশ্রয় দেন, প্রশ্রয় দেন? তাহলে কি আপনাদের দেশের আইন, এই যে উল্টো করে ঝুলিয়ে রাখার আইন, শুধুমাত্র দরিদ্র মানুষের জন্য, যারা জীবনের প্রয়োজনে বা কোনো প্রয়োজনে ওরা আপনাদের দেশে যাবেন, তাদের জন্য আপনাদের এই আইন? রাজনৈতিক জয়লাভের জন্য কত কথাই বলা যায়, রাজনৈতিক মিটিংয়ে কত কথাই বলা যায়, কিন্তু এইভাবে একটা দেশকে উল্লেখ করে, দেশের মানুষকে উল্লেখ করে এই ধরনের বক্তব্য আসলেই অনাকাঙ্ক্ষিত। আসলে আরও কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভারত আসলে একটা ফেসিস্ট কান্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে এবং একটা উগ্র ধর্মীয় দলের রাজনৈতিক শাখায়ন ক্ষমতায়। এখন ওদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আসলে হয়তো আরও ভবিষ্যতেও আসতে পারে। আমরা জানি যে ভারত বাংলাদেশের তুলনায় অত্যন্ত শক্তিশালী একটা দেশ, পারমাণবিক শক্তিধর একটা দেশ। বাংলাদেশের সাথে ভারত অনেক কিছুই করতে পারে। এখন আমরা হয়তোবা অর্থনৈতিকভাবে, আমরা হয়তোবা সামরিকভাবে ভারতের সাথে যুদ্ধ করলে আমরা হয়তোবা তাদের সাথে সমকক্ষ হতে পারবো না। কিন্তু বাংলাদেশ এখন আর এত সহজে ছেড়ে দেবার পাত্র না। বাংলাদেশ গত 15 বছরের বাংলাদেশ না যে আপনারা যা খুশি বলবেন এর কোনো প্রতিবাদ হবে না। হ্যাঁ, হবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই দুঃখিত হওয়ার, ব্যথিত হওয়ার বক্তব্য আপনাদের দূতাবাসে পৌঁছে দিয়েছেন। আমরা বলতে চাই, আমরা ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ, প্রতিবেশীমূলক, উইন উইন সিচুয়েশনের সম্পর্ক রাখতে চাই। আপনারা ভালো থাকুন, আমাদেরকেও ভালো থাকতে দিন। প্রিয় দর্শক, আরও কোনো বিষয় নিয়ে ভবিষ্যতের পর্বে হাজির হব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।